সরকার মূল দাবি মেনে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে নিয়ে আর সহিংস খেলা খেলতে দেওয়া হবে না হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার। রয়েছেন ছাত্র, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। দেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্ভাবনাময়, পৃষ্ঠপোষকতা পেলে বাড়বে রফতানি, দাম পাবে কৃষক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সকাল 9টার 21 সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। সরকার মূল দাবি মেনে নেয় সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাতে ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। কোটা সংস্কার আন্দোলন ও তার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে অনেকে অপ্রত্যাশিতভাবে আহত এবং নিহত হয়েছে। তাছাড়া রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমাদের প্রধান দাবি ছিল কোটার যৌক্তিক সংস্কার, যা ইতিমধ্যে সরকার পূরণ করেছেন। এখন শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানাই। সার্বিক স্বার্থে আমরা এই মুহূর্তে থেকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। বাংলাদেশ নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু কন্যার স্পষ্ট উচ্চারণ, সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। রিপোর্ট আকবর হোসেন সুমনের। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবারের সদস্যরা হাজির গণভবনে। স্বজনহারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুকে আগলে নেন সাম্প্রতিক সহিংসতায় প্রিয়জন হারানোদের। শোকার্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেন বঙ্গবন্ধু কন্যা। আবেগ আপ্লুত কণ্ঠে আপনজন হারানোর শোকে সমবেদনা জানান প্রধানমন্ত্রী। মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? আমি আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি একটু বলবো যে আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি, আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের শাস্তি নিশ্চিতের আশ্বাস দেন সরকার প্রধান। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। বর্বরতার বিচারের জন্য ধৈর্য ধরারও তাগিদ দেন প্রধানমন্ত্রী। মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আন্দোলনের নামে কুটিল রাজনীতির বলি হয়ে আর যেন কোনো প্রাণ ঝরে না পড়ে, সবার প্রতি এমন আকুতি জানিয়েছেন কোটা সহিংসতায় নিহতদের পরিবারের সদস্যরা। সাধারণ শিক্ষার্থীদের হাতিয়ার করে তারা দেশে আর কোনো হানাহানি দেখতে চান না। আরও জানাচ্ছেন ফারজানা শোভা। বেদনার জলের সহজাত ভাষা এক সূত্রে বেঁধেছে দুজনকে। স্বজন হারানোর শোক আর বিক্ষত হৃদয়ে এ যেন একটু স্নেহের প্রলেপ। সারা দেশে কোটা আন্দোলনের কারণে 34 জন নিহতের সাথে শোক ভাগাভাগি করে নিয়েছেন প্রধানমন্ত্রী। দিয়েছেন সবসময় পাশে থাকার আশ্বাস। বাবুল মিয়া রাজধানীর মিরপুরে সাধারণ গাড়ি চালক। 3 সন্তানসহ 5 সদস্যের পরিবারের জীবিকা জোগাতে 18 তারিখে রাজপথে বের হতে বাধ্য হন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সহিংসতার আগুনে পুড়ে স্থান হয় আইসিইউতে, আর পরদিনই সব শেষ। আন্দোলনের পরে তো আমি স্বামী হারাইছি, আমার ছেলে মেয়ে বাপ হারাইছে। আমরা এটি চাই না, এই আন্দোলন আমরা চাই না।
মানুষের বুক খালি করে, ছেলে মেয়ে বাবা কইতে পারবো না, পরিবারে স্বামী থাকতে পারবো না, স্বামী ছাড়া থাকবো, এরকম কি ভালো নেই? এটা তো খারাপ। চট্টগ্রাম কলেজের স্নাতক শিক্ষার্থী ওয়াসিম আকরাম দরিদ্র পরিবারের বড় সন্তান। খুব শিগগিরই পরিবারের হাল ধরবেন এমন স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে 16ই জুলাই। আসলে সান্ত্বনা যে কোনো ভাষা হয় না, সেটাই তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন। তিনি আমাদেরকে সান্ত্বনা দিতে তিনি নিজে ভেঙে পড়েছেন। তিনি বলেছেন, মানে আমিও আপনাদের মতো একজন, আমি বাবা মা সপরিবার হারিয়েছি, স্বজন হারানোর বেদনা কীরকম সেটা আমি বুঝতে পারি। আমি আপনাদেরকে বলার আর কোনো মানে বাসা পাচ্ছেন এরকম বলে তিনি বোঝাতে চেষ্টা করেছেন। রংপুরের সাইদের পরিবার বলছিলেন কিভাবে কেবল নিজের চেষ্টায় প্রান্তিক কৃষকের সন্তান পৌঁছেছিলেন বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে। তার বুকে লাল রক্তের বিনিময়ে আজ স্বজনদের কেবলই বোবা দীর্ঘশ্বাস। মানুষের মৃত্যু কোনোভাবেই কাম্য নয়, কারণ এই জিনিসটা ওই ছাত্ররা যে আন্দোলন করছে, ছাত্র আন্দোলনের মধ্যে হয়তো বা আরও অনেকে আন্দোলনে নামে পড়ছে, যে কারণে এই আন্দোলনটা বৃহৎ আকার ধারণ করছে। আমি বলতে পারবো না আসলে কী হয়েছে, এটা কোনোভাবেই কাম্য নয়। অরাজক পরিবেশ এরকম, দেশে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করবে। এরকম বিশৃঙ্খলা আর এরকম আন্দোলন কোনো সময় হয় নাই। এটা বাংলাদেশের মাটিতে এই প্রথম। আর এরকম জানি না হোক, আর কার মারকুল জানি খালি না হোক, এটা আমার প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি। এমন আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তান যেন পিতার স্নেহ বঞ্চিত না হয়, এমন আকুতি নিহতদের স্বজনদের। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সহিংসতায় এখনও পর্যন্ত 147 জন মারা গেছেন বলে খবর পেয়েছে সরকার। সচিবালয়ের সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র, পুলিশ সদস্য সহ বিভিন্ন পেশার মানুষ রয়েছেন। রিপোর্ট মফিউর রহমানের। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করেছিল শিক্ষার্থীরা। প্রথম দিকে এই আন্দোলন শান্তিপূর্ণ হলেও পরে বিএনপি জামাত সহ বিভিন্ন স্বার্থান্বেষী মহল এতে অনুপ্রবেশ করলে সৃষ্টি হয় সহিংস পরিস্থিতি। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে মারা যায় অনেক মানুষ। জ্বালাও পোড়াও ও ধ্বংসযজ্ঞ চালানো হয় বিটিভি ভবন, মেট্রো রেল সহ রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায়। এই সহিংসতায় মৃত্যুর হিসাব নিয়ে চলে নানা গুঞ্জন ও গুজব। তাই এই বিষয় পরিষ্কার করতে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী জানান, হাসপাতাল সহ বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য মতে এ পর্যন্ত 147 জন মৃত্যুর খবর পাওয়া গেছে। 136 আমাদের কাছে ছিল, তারপরে আমরা দেখলাম আরও 11 জন, যেটা নাকি আওয়ামী লীগের নেতাকর্মী, আমাদের যুবলীগের নেতাকর্মী, এগুলো মানে এই লিস্টের আওতায় ছিল। আমাদের একটা ওভারলোক হয়েছিল 136 প্লাস 11, 147 জন এখন পর্যন্ত আমাদের হিসাবে রয়েছে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কাউকে অযথা গুলি করেনি, পুলিশ প্রতিটি গুলির হিসাব দিতে বাধ্য। আমাদের পুলিশ ট্রেনিং দেওয়া পুলিশ, অযথা গুলি তারা করে না, প্রত্যেকটা গুলির হিসাব তাকে দিতে হয়। শিশু বলে যাদের ধরা হচ্ছে তারা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য। অল্প কিছু টাকার বিনিময়ে সহিংসতায় অংশ নিয়েছিল বলেও তথ্য রয়েছে। কিশোর গ্যাং এগুলো আমাদের কাছে একটা মানে যন্ত্রণাদায়কের অধ্যায়ে দাঁড়িয়েছে। এরা বুঝে না বুঝেই নানান ধরনের মানে অন্যায় কাজে লিপ্ত হয়ে যাচ্ছে। আপনারা নিজেরাও জানেন যেটা এরাও এখানে সম্পৃক্ত কিছু কিছু হয়েছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাপেক্ষে ক্রমান্বয়ে কারফিউ তুলে নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে ভর করে বিএনপি জামায়াতের সহিংসতা নারায়ণগঞ্জে প্রায় 2.25 কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে প্রায় 450 জনকে। এদিকে সহিংসতায় জড়িতদের দ্রুত বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের ছবি ও বিমল রায়ের তথ্যে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আন্দোলনের নামে নারায়ণগঞ্জে পিবিআই কার্যালয়, পাসপোর্ট অফিস, সিটি কর্পোরেশনের নগর ভবন, পুলিশ বক্স, পুলিশ ফাঁড়ি, নারায়ণগঞ্জ ক্লাব, শীতল পরিবহনের 26টি বাস সহ অর্ধশতাধিক স্থাপনা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এতে ক্ষতি হয়েছে 172 কোটি 57 লাখ টাকা।
এসব ঘটনায় জড়িত থাকার অভিযোগে 430 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসব ধ্বংসাত্মক কার্যক্রমে ছাত্ররা নয়, তৃতীয় পক্ষ জড়িত বলে মনে করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতা। সহিংসতায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। যেই ধ্বংসাত্মক ঘটনা ঘটেছে এইটি ছাত্ররা করেছে বলে আমি মনে করি না। হত্যাকারী যারা, তাদের অবশ্যই বিচারের আওতায় যাতে আনা হয়। নারায়ণগঞ্জের নর্ম পার্কের পরিচালক জানান, দুষ্কৃতিকারীদের হামলায় স্টাফরা আহত হয়েছেন। আগুন ও লুটপাটের ঘটনায় প্রায় 5 কোটি টাকার ক্ষতি হয়েছে। দফায় দফায় আমার পার্কে এসেছে, আমার স্টাফরা পার্কের একদম শেষ মাথায় দেয়ালের ওপারে সেখানে রাত পর্যন্ত পানিতে ডুবে বসেছিল, কারণ তারা বেরোতে পারছিল না। বারবারই লাঠি সোটা নিয়ে আক্রমণ করা হচ্ছিল, খোঁজা হচ্ছিল। এছাড়া অসংখ্য দোকান ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। সব মার্কেটগুলোর ইট পাটকেল মেরে আয়না গ্লাসগুলো ভাঙছে, এখানে একটা ট্রাক জ্বালাই দিছে, লুটপাট করছে, 4-5টা দোকান ভাঙচুর করছে, লুটপাট হয়েছে। আমরা ছিলাম না, ভয়ের কারণে কেউ কিছু বলতে পারতেছে না, পলাই চলে গেছে সবাই। ভাঙচুর করে আমাদের বাস দিয়ে নাকি পাইরা পাইরা মাল নিয়ে গেছে। টুরিস্ট মার্কেটের সবগুলি দোকানের লাইট, সাইনবোর্ড এগুলো সবই ভেঙে ফেলছে এরা। এদিকে নারায়ণগঞ্জের পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও জামায়াতের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে ইতোমধ্যে 21টি মামলা দায়ের হয়েছে। 430 যে ধরেছি তার মধ্যে কিন্তু অনেক বিভিন্ন বিএনপি এবং জামাতের পোর্টফোলিও আছে, এদেরকেও আমরা পেয়েছি এবং সরাসরি অগ্নিসংযোগ করেছে। বিশেষ করে পিবিআই অফিস এবং পাসপোর্ট অফিসে এবং এসবি গার্মেন্টসে যারা অগ্নিসংযোগ করেছিল, এইরকম কিন্তু আমরা 7 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেই 7 জনের দেওয়ার তথ্য অনুযায়ী এবং তারা কিন্তু স্বীকারোক্তিমূলক যে জবানবন্দিটি দিয়েছে, সেখানে তারা কিন্তু বলেছে যে এই ফতুল্লা থানা জামাতের যে আমির, তার নাম হচ্ছে মাসুদ মেম্বার নামে পরিচিত, এবং যুবদলের যে সাধারণ সম্পাদক মামুন, তার নেতৃত্বে, তার উপস্থিতিতে থেকেই কিন্তু তারা এই কার্যক্রমগুলো পরিচালিত করেছে। আন্দোলনের নামে হত্যা ও নাশকতায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জবাসী। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্পের বড় সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা। তারা বলছেন, দেশের কৃষি প্রধান অঞ্চলগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলা সম্ভব হলে উৎপাদিত পণ্যের যথাযথ দাম পাবেন কৃষকরা। বাড়বে কৃষি পণ্যের রফতানিও এ খাতে সহায়তার কথা বলছে বাংলাদেশ ব্যাংক। আর বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, কৃষি পণ্য রফতানি আরও গতিশীল করতে কার্গো বিমান কিনবে সরকার। রিপোর্ট তৌহিদুর রহমানের। দেশের বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকা ও কর্মসংস্থানের অন্যতম প্রধান উৎস কৃষি। শুধু খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নয়, মোট দেশজ উৎপাদন বা জিডিপিতেও কৃষির অবদান ব্যাপক। কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাতগুলোর মধ্যে অন্যতম, যেখানে দেশের শ্রমশক্তির একটি উল্লেখযোগ্য অংশ নিয়োজিত। বর্তমানে দেশে অন্তত 486টিরও বেশি কৃষি প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান রয়েছে, যার মধ্যে 241টি প্রতিষ্ঠান রপ্তানি করে এবং 235টি অভ্যন্তরীণ বাজারে কৃষি পণ্যের চাহিদা মেটায়। এই শিল্পে এখন পর্যন্ত 2,50,000 মানুষের কর্মসংস্থান হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বগুড়া, কুষ্টিয়া, যশোর, মুন্সিগঞ্জ, নরসিংদী সহ যেসব এলাকায় কৃষি উৎপাদন বেশি হয়, সেসব অঞ্চলে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছেন সংশ্লিষ্টরা। আমরা যদি অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিগুলো সারা দেশে ছড়াইতাম, তাহলে কিন্তু কৃষক তার উৎপাদিত প্রোডাক্টটা উইদাউট মিডলম্যান সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রির কাছে চলে যেতে পারতো। ওই প্রোডাক্টটাকে আমরা প্রসেস করে রপ্তানি করতে পারতাম, দেশেও মার্কেটিং করতে পারতাম, এতে করে কৃষক তার প্রকৃত মূল্যটা পেত। তবে মধ্যপ্রাচ্যের বাজার ধরতে ভারত ও পাকিস্তানের সাথে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন জরুরি বলছেন তারা। এক্ষেত্রে রপ্তানিকারকরা বন্ড সুবিধার দাবি জানান। বলেছিল অ্যাগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রির জন্য দিলে আমরা ইউটিলিটি বিলের উপরে 10% রিবেট পাবো। এটা কাগজে কলমে আছে, অতীতে আমরা পেয়েছি। ইদানিংকালে ধরেন মন্ত্রণালয় মানে পিডিবি তারা কিন্তু প্র্যাকটিক্যালি রিবেটটা আর দিচ্ছে না। এই ইন্ডাস্ট্রিটা একটা রিস্ক ইন্ডাস্ট্রি, নিউ ইন্ডাস্ট্রি। এই জায়গায় যদি ইন্ডাস্ট্রি সেট আপ করা হয়, যেরকম শুরুতে অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হয়েছে, এটির জন্য ট্যাক্স হলিডে দেওয়া হোক, তাহলে একজন নতুন উদ্যোক্তা এই সেক্টরে বিনিয়োগ করবে। প্রান্তিক এলাকায় কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে তুলতে সহায়তা দেয়া হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এগ্রো প্রসেসিং যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আমাদের এসএমই এবং ইএফের মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণ প্রকল্প আছে। ডিসেন্ট্রালাইজেশনের দিক থেকে কিন্তু সরকার এবং আমাদেরও বেশ কিছু পরিকল্পনা আছে।
কৃষি প্রক্রিয়াজাত শিল্পের অগ্রগতিতে নীতি সহায়তা অব্যাহত রয়েছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, কৃষি পণ্য যাতে দ্রুত সময়ে রপ্তানি করা যায় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা এক্সপোর্টার তাদের সাথে আমরা যোগাযোগ রাখতেছি যে তাদের যেসব সুযোগ সুবিধা প্রয়োজন, বিশেষ করে আমাদের যে সুযোগ সুবিধা দরকার হয় হলো এয়ার শিপমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে কার্গো প্লেন উনি এখন প্রকিউর করবেন। সো এটাও পার্ট অফ দ্য যে আমরা যখন আমাদের নিজস্ব কার্গো প্লেন থাকবে তখন আমাদের এই পচনশীল জিনিসগুলো আমরা বিভিন্ন জায়গায় দ্রুততম সময়ের মধ্যে পৌঁছতে পারবো। কাতার সহ মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড এবং আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে কৃষি পণ্যের রপ্তানি বিষয়ে আলোচনা অনেকটা এগিয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। মিডল ইস্টের কান্ট্রিগুলো আমাদের একটা বড় মার্কেট। সো কাতারের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা কিভাবে চিটং থেকে ডাইরেক্ট আমরা মিডল ইস্টের বাজারে আমরা শিপিং লাইন করতে পারি, চালু করতে পারি। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর্যায়ে থাকবে। ঘুষ, দুর্নীতি আর হয়রানির আরেক নাম যেন ত্রিশালের ভূমি অফিস। সংঘবদ্ধ দালাল ও কর্মচারীদের টাকা না দিলে হয় না কোনো কাজ। আপনারা দেখছেন সকাল ৯টার ২১ সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় ঋণগ্রস্ত হওয়ায় স্ত্রী সন্তান নিয়ে ব্যবসায়ী সোহাগ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন স্বজনরা। তবে পুলিশ বলছে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। স্বজনরা জানান, সম্প্রতি ছোট ভাইকে বিদেশ পাঠাতেও ব্যবসায়িক কারণে সোহাগ বেশ কিছু ঋণ নিয়েছিলেন। এ নিয়ে দুশ্চিন্তা ছিলেন তিনি। গেল শুক্রবার বাড়ি থেকে সোহাগ সহ পরিবারের 4 সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে এখনও তদন্ত চলছে। স্বামী, স্ত্রী এবং তার 2 সন্তান, তাদের ঝুলন্ত মৃতদেহ আছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়, লাশগুলো উদ্ধার করে এবং সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে আমরা লাশগুলো ময়নাতদন্তের জন্য ইতিমধ্যে আপনার ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে প্রেরণ করেছি। আমরা সমস্ত দিক থেকে তথ্য সংগ্রহ করছি, যাচাই বাছাই করে দেখছি। পরবর্তীতে তদন্তের আরো একটু অ্যাডভান্স স্টেজে বলা যাবে ঘটনাটা কিভাবে সংঘটিত হয়েছে। লাগামহীন ঘুষ, দুর্নীতি আর হয়রানির আরেক নাম ময়মনসিংহের ত্রিশালের ভূমি অফিস। সংঘবদ্ধ দালাল আর দুর্নীতিপরায়ণ কর্মচারীদের না ধরলে মিলছে না কোনো সেবা। 2 বছর ঘুরে বিনা ঘুষে জমির কোনো সুরাহা না পেয়ে এক মুক্তিযোদ্ধা এরই মধ্যে মারা গেছেন। অভিযোগ রয়েছে, সার্ভেয়ার সাইদুল ইসলাম চক্রকে ঘুষ দিলে সহজেই মিলছে সেবা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ত্রিশালের বাহাদুরপুর মৌজার 27 শতক পৈতৃক জমির নাম খারিজ বাতিল নিয়ে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন ও তার ভাইয়ের মধ্যে মিস কেস চলছিল। সেই মামলার শুনানি চলার সময় ভূমি অফিসের সার্ভেয়ার সাইদুল ইসলাম প্রতিবেদন দেওয়ার জন্য 20,000 টাকা ঘুষ দাবি করেন। এই নিয়ে 2 বছর ঘুরেও কোনো কাজ হয়নি। জমির সুরাহা না দেখেই এরই মধ্যে মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন মারা গেছেন। সার্ভেয়ারের এমন আচরণের বিচার চেয়ে বিভাগীয় কমিশনারের কাছে আবেদন করেছেন মুক্তিযোদ্ধার ছেলে। আমার বাবা একজন অসুস্থ লোক ছিল, আমাদের পেপার সব ঠিক আছে, কত ঠিক আছে, আজ না কাল না পশু এই ঘুরাইতে মনে করেন যে অনেক হেস্তনেস্ত করছে। আমাদের 20,000 টাকা দিয়েছে। শুধু এই মুক্তিযোদ্ধা পরিবারই নয়, অনেকেরই অভিযোগ সার্ভেয়ার সাইদুল ইসলাম ও সহযোগীদের ঘুষ না দিলে হয়রানির শিকার হতে হয়। ভূমি অফিসে আমরা কোনো সেবা আইনগতভাবে পাচ্ছি না, বেআইনিভাবে সেবা হইতেছে। সার্ভেয়ার সাইদুল সাহেব আমাদেরকে 5 মাস যাবত তদন্তের কথা বলে ঘুরাইতেছে, জায়গা স্পটেও যান নাই, তদন্তও করে দেন নাই। জমির 3 জন মালিক, একজনেই পুরোটা খারিজ করে নিয়ে গেছে। এটা নিয়ে আমাদের 2 বছর যাবত মামলা চলতেছে, মিসকেস চলতেছে। 15,000 চাইছে ঘুষ, 5,000 নিচে পায় না। 2 দিন পরে চেক কাটটা যা বাহিনী নিব, চেক কাটটা দিছে না, আমি টাকা দিছি না। কেস চলতেছে 1 বছর ধরে, তার কাছে কাগজ গেছে 5 মাস ধরে ঘুরতেছি আমি। তবে অভিযোগ অস্বীকার করেছেন সাইদুল ইসলাম, আর ভূমি অফিসের সহকারী কমিশনার দায় এড়াচ্ছেন। আমি অস্বীকার করি, এটা উদ্দেশ্য প্রণোদিত। হয়তো মানে মিস কেসে, যেমন আপনি জানেন যে মিস কেসে 2টো পক্ষ থাকে, কারো পক্ষে যদি রায় যায় এবং অন্য পক্ষ যদি রায় না হয় তখন সে মানে অভিযোগ তখন করে। এখন পর্যন্ত দেখি নাই বা আমার কাছে কেউ আসে নাই যে এরকম হয়রানির তথ্য নিয়ে। আপনার মাধ্যমে আমি জানতে পারলাম, যদি আমার কাছে কেউ সরাসরি এ ধরনের কমপ্লেন করে আমি অবশ্যই এটা তদন্ত করে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আর ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
শেষ করছি সকাল 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। সরকার মূল দাবি মেনে নেয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার, জানালেন অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। বাংলাদেশকে নিয়ে সহিংস খেলা আর খেলতে দেওয়া হবে না, হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর, হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেকের বিচারের আশ্বাস। কোটা আন্দোলন নিয়ে সহিংসতায় 147 জনের মৃত্যুর খবর পেয়েছে সরকার, রয়েছেন ছাত্র, পুলিশ সহ বিভিন্ন পেশার মানুষ। দেশে কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প সম্ভাবনাময়, পৃষ্ঠপোষকতা পেলে বাড়বে রফতানি, দাম পাবে কৃষক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে